আসসালামু আলাইকুম। বন্ধুদের সাথে ম্যাচে থাকাকালীন এক মৃত মেয়ের কারিন জিনের প্রেমে পড়ে যায় দিন নামক একজন ছেলে। সে নিজেও জানতো না যে এতদিন ধরে যার সাথে সে প্রতিনিয়ত গল্প করছে, সময় কাটাচ্ছে, সে আসলে কোনো মানুষ নয়। তবে মারাত্মক ব্যাপার তো তখন ঘটে যখন ওই জিন খেপে যায় দিনের বন্ধুদের উপরে। আর এরই মাঝে প্রকাশ পায় এই গল্পের আসল রহস্য, যা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে পুরো গল্পটি। তাই চলুন আর কোনো রকম দেরি না করে সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে 2007 সালে ইন্দোনেশিয়ার বাদুং নামক একটা গ্রামের বাড়ির দৃশ্য দেখতে পাই। পরিত্যক্ত এই বাড়িতে জিনিসপত্র থাকলেও থাকার জন্য কোনো লোক ছিল না। এরই মাঝে দিন নামক একজন ছেলে এই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বেডরুমে প্রবেশ করে ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো দেখতে থাকে। এখানে যখন কিছু না পায় তখন সে দুটো ব্যাগ চেক করে, সেখানেও কিছু ছিল না। আর এরপর সেখানে থাকা একটা আলমারি চেক করে, যার দরজা খুলতে ভেতর থেকে অসংখ্য প্রজাপতি বেরিয়ে আসে। আলমারির নিচের অংশটা দেখতেই তার মনে হয় এটা যেন ফ্লোরের সাথে নয়, এখানে যেন সিক্রেট একটা ড্রয়ার আছে। আর সত্যিই এমনটিই হয়। ভেতরে ছিল একটা ডায়েরি, সেই সাথে কিছু কাগজপত্র, যেটা মেলে দেখতেই দিন হতবাক হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওই গ্রামেরই একটা মেলার দৃশ্য দেখতে পাই, যেখানে একটা জিন এবং মানুষের ভালোবাসার গল্প বলা হচ্ছিল ছোট্ট একটা পুতুল খেলার মাধ্যমে, যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দিন এবং তার গার্লফ্রেন্ড তেতে। এই জিন এবং মানুষের ভালোবাসা দিনের কাছে ভালো লাগলেও তার গার্লফ্রেন্ডের কাছে মনে হচ্ছিল এটা হচ্ছে ওই জিনের শুধুমাত্র লালসা। প্রতি উত্তরে দিন জিজ্ঞাসা করে যে যদি লালসাই হবে তাহলে কেন গল্পের শেষে ওই জিন ওই মানুষ মেয়েটির জন্য নিজের জীবন দিয়ে দিবে। এই কথার কোনো উত্তর দিতে পারে না তেতে। আর এরপর মেলায় ঘুরতে ঘুরতে তারা বাদ্যযন্ত্রের একটা দোকান দেখতে পায়। গ্রামীণ এই ছোট্ট ছোট্ট বাদ্যযন্ত্র দেখে সেদিকে এগিয়ে যায় তেতে এবং খুবই আগ্রহের সাথে এগুলো দেখতে থাকে, যা দেখে দিনের অনেক ভালো লাগে এবং সেখান থেকে একটা ছোট্ট বাদ্যযন্ত্র সে তাকে কিনে দেয়। তেতে প্রথমে নিতে চাচ্ছিল না, পরবর্তী খুশি খুশি সেটা নিয়ে নেয় আর এরপর মুখ দিয়ে সেটা বাজাতে থাকে। এখন ওই দিন ঘোরাঘুরি শেষে তেতেকে এগিয়ে দিতে দিন তার বাড়ি পর্যন্ত যায়, যা দেখে তেতে বলে যে এবার তাকে উল্টো দিকে অনেকটা দূর যেতে হবে। সে কেন এত দূর এলো? তবে দিনের মতে তো দূরত্ব মেটার করে না, মেটার করে শুধুমাত্র তার তেতের প্রতি ভালোবাসা। সে এখানে তেতেকে একদম তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চাইছিল। তখন তেতে বলে তার বাড়ি একদমই কাছে, সে নিজেই চলে যেতে পারবে, তার যাওয়া ঠিক হবে না। এখানে দিনও তার কথা মেনে নেয় এবং তাকে নিয়মিত ওই বিশেষ প্রকারের বাঁশিটি বাজাতে বলে। তেতেও এখানে খুশি খুশি তার ওই দেওয়া বাঁশিটি নিয়ে চলে যায় বাড়িতে। এরপর দিনও বাড়িতে ফেরার জন্য রওনা দেয়। ওই সময় তার বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই। মূলত তারা 5 বন্ধু একটা বাড়ি ভাড়া নিয়ে একসাথে থাকত, যেখানে 3 জন তো বাড়িতে বসে পড়াশোনা করছিল। এমন সময় তাদের আরেক বন্ধু নান্দো সেখানে আসে এবং সবাইকে সালাম দিয়ে ভেতরে চলে যায়। সকলে এই নিয়ে ডিসকাস করতে থাকে যে নান্দো আজ তার গাড়িটি ফেরত নিয়ে আসেনি, এর মানে হয়তোবা তার গার্লফ্রেন্ড তার গাড়িটি নিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আবারও একটা গাড়ি আসার শব্দ শোনা যায়। এটা শুনে 3 জন একটু অবাকই হয়। এমন সময় নান্দো আবারও ঘরে ঢোকে, একই জামা কাপড় একই ব্যাগ নিয়ে, যা দেখে তারা 3 জনই হতবাক হয়ে যায়। নান্দো তাদের ব্যবহার দেখে একটু অবাক হয়, তবে সে গুরুত্ব না দিয়ে ভেতরে চলে যায়। তখন তারা 3 জন মিলে আলোচনা করতে থাকে যে এটা যদি আসল নান্দো হয় তাহলে একটু আগে কে এসেছিল, কে তাদেরকে সালাম দিয়ে ভেতরে গেল। জিনিসটা চেক করার জন্য তারা নান্দোর দরজার সামনে যায় এবং দেখতে পায় নান্দো কাপড় চেঞ্জ করছে। তাদেরকে এইভাবে উকি দিতে দেখে নান্দো আরও একটু অবাক হয়, তবে তারা নান্দোকে কিছুই বলে না। এখন ওই রাতে দিনের বাড়িতে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে তার 4 বন্ধুই ঘুমিয়ে পড়েছিল। সে যখন বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করছিল তখন তার সাথে সাথে আমরা একটা প্রজাপতিও ভেতরে প্রবেশ করতে দেখতে পাই। এই ব্যাপারে লক্ষ্য করে না দিন। এখন দিন রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন রাত বাজে প্রায় 12টা। আমরা দেখতে পাই দিন জানালা খুলে রেখেই শুয়ে পড়েছিল, যা কোনো এক অদৃশ্য শক্তি বন্ধ করে দেয়। পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই। দিনের 3 বন্ধু একসাথে খাবার খেতে গিয়েছিল একটা রাইস স্টলে।
সেখানে খাবার খাওয়ার সময় এই গ্রামের একজন লোক যার নাম ছিল আলী, সে তাদেরকে প্রশ্ন করে যে তারা ঠিকমতোভাবে থাকতে পারছে কিনা। অ্যাসেপ এবং রনি উত্তরে বলে যে তারা খুব ভালোভাবে এখানে থাকতে পারছে। রুমগুলো বেশ বড় বড়, সেই সাথে তাদেরকে আলাদাভাবে কোনো জিনিসপত্র আনতে হয়নি। বাড়িতে অলরেডি সোফা থেকে শুরু করে রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছু আছে। এর পাশাপাশি ভাড়াও বেশ কম। তাদের মতো স্টুডেন্টদের জন্য এরা বেশ লাভজনক। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তারা মাত্র কয়েকদিনই হয়েছে এই বাড়িতে উঠেছে। এরই মাঝে রুডি তাদেরকে নিতে আসে এবং তারা তিনজন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সকালবেলা রেডি হয়ে দিনও বের হচ্ছিল। তখনই সে বাড়ির কাছে থাকা ছোট্ট একটা গাছে বেশ কিছু ফুল দেখতে পায়, যার উপর বসেছিল ওই প্রজাপতিটি। এখানে দিন একটু পানি নিয়ে ওই গাছটিতে দিয়ে দেয়। এভাবেই গাছটির যত্ন করে সে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজে এসে সে ল্যাপটপে কিছু একটা লিখছিল। ওই সময় তার ঘাড়ে ব্যথা হতে শুরু করে। এমন সময় সেখানে চলে আসে অ্যাসেপ, রনি এবং রুডি, যাদেরকে দেখে সে সাথে সাথে ল্যাপটপটি বন্ধ করে দেয়। মনে হচ্ছিল সে তাদের কাছ থেকে লুকিয়ে কোনো একটা নভেল লিখছে। এখানে রুডি মূলত দিনের সাথে গতকালকের ঘটনা শেয়ার করতে এসেছিল। গতরাতে নান্দুকে নিয়ে যা কিছু ঘটেছে সে এবং অ্যাসেপ মিলে সবটা দিনকে বলে। তবে দিন এখানে তাদের কথায় গুরুত্ব দেয় না। তার তো মনে হচ্ছিল যে তারা হ্যালুসিনেট করছে। সে এখানে ব্যাপারটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে রুডির একদমই ভালো লাগে না। তাই তো সে সেখান থেকে উঠে চলে যায়। ওই সময় আমরা তাদের বাড়ির দৃশ্য দেখতে পাই। পুরো বাড়িতে তারা 5 জন থাকতো। এরপরও একটা রুম ফাঁকা ছিল, যেটা দেখার জন্য একজন ছেলে আসে। সেও স্টুডেন্ট ছিল এবং স্টুডেন্টদের সাথে ম্যাচে থাকতে চাইছিল। ছেলেটি রুমটি দেখার আগে একটু ওয়াশরুমে যেতে চায়। ওয়াশরুম ব্যবহারের পর সে ফ্ল্যাশ না চাপতেও সেটা আপনা আপনি প্রেস হয়, যা দেখে ছেলেটি একটু ঘাবড়ে যায়। তবে সেই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। আর এরপর সে চলে আসে সে যে রুমটি ভাড়া নিতে চলেছিল সেটা দেখতে। এই রুমটি গল্পের শুরুতে দেখানো ওই রুমটি ছিল, অর্থাৎ দিন যেখানে এসে আলমারির নিচে থেকে কিছু কাগজপত্র বের করে নিয়েছিল। এখন ছেলেটি যখন রুমের জিনিসপত্র দেখছিল তখন আচমকা আয়নার রিফ্লেকশনে সে জানালার কাছে একটা মেয়ের আত্মাকে দেখতে পায়, যাকে খালি চোখে দেখা যাচ্ছিল না। ফলে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং তখনই এই বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে সে জানিয়ে যায় যে সে এটা কিছুতেই ভাড়া নিবে না। তবে এই ব্যাপারটাই যে এই ভাড়া দেওয়ার দায়িত্বে ছিল সে খুব একটা অবাক হয় না, কেননা এই ঘটনা প্রথমবার ঘটেনি। ওই রুমে আসলেই যে কেউ ভয় পেয়ে এখান থেকে বেরিয়ে যেত। এর কারণ যদিও তারা জানতো না। এখন ওই দিন নান্দুর ক্লাস একটু দ্রুতই শেষ হয়ে যায়। ক্লাস শেষ করে সে যখন বের হচ্ছিল তখন তার কাছে রনির কল আসে। রনি জানায় আজ রাতে তার বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে। এই কথা শুনে নান্দু একটু খুশিই হয় এবং তখনই কল করে রুডিকে। রুডিও জানায় যে সে এবং তার বন্ধুরা বাড়িতে ফিরতে অনেকটা লেট করবে। ফলে নান্দু এবার সুযোগ পেয়ে যায়। যেহেতু কেউ বাড়িতে ছিল না তাই এই সুযোগে সে তার গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে এবং তার জন্য একটা দামি গিফটও নিয়ে এসেছিল। যে দামি ব্যাগটা পেয়ে তার গার্লফ্রেন্ড তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখন সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তাকে জিজ্ঞাসা করে সে চা কফি কি খাবে। তার গার্লফ্রেন্ড চা পান করতে চাইলে নান্দু চলে যায় তার জন্য চা আনতে। ওই সময় তার গার্লফ্রেন্ড ড্রয়িং রুমে একা ছিল। সে সেখানে হঠাৎ করেই সিঁড়ির উপর কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে মনে করে এই মেয়েটি হয়তো বা এখানেই থাকে, তাই সেই ব্যাপারটাই গুরুত্ব না দিয়ে ওই রুমের সামনে চলে যায় যে রুমটি ভুতুড়ে ঘটনার জন্য কেউ ভাড়া নিতে চাচ্ছিল না। এমন সময় তাকে পিছে থেকে চা নিয়ে ডাক দেয় নান্দু। পিছে ঘুরতেই সে ভয়ে চিৎকার করে ওঠে, কেননা সেখানে একটা কাটা হাত চায়ের কাপ ধরে রেখেছিল। যা দেখে মেয়েটি এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে, যেখানে দাঁড়িয়ে ছিল এক প্রেতাত্মা, যার চোখ সম্পূর্ণরূপে সাদা। সে দেখতে অবিকল তেতের মতো। তাকে দেখে নান্দুর গার্লফ্রেন্ড এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে চিৎকার করতে করতে গাড়িতে গিয়ে উঠে বসে। নান্দু এসে তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে কি হয়েছে, তবে সে কিছু বলতে চাইছিল না। সে দ্রুত এখান থেকে চলে যেতে চাইছিল। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না বলে জানিয়ে দেয়। ফলে নান্দু আর কিছু বলতে পারে না এবং তাকে নিয়ে তখনই রওনা দেয়। এসব তাড়াহুড়ায় সে তো খেয়ালই করে না যে লাইট জ্বালানো, সেই সাথে বাইরের দরজাটিও খোলা ছিল, যেটা কোনো এক অদৃশ্য শক্তি নিজে থেকেই আটকে দেয়। ওই দিন একটু লেট করেই রুটিরা বাড়িতে আসে। বাড়িতে এসে বাইরে লাইট জ্বালানো দেখে তারা একটু অবাক হয়,
সেই সাথে ভেতরেও সব লাইট জ্বালানো। এখন তারা ভেতরে প্রবেশ করে এবং মেঝেতে নান্দোর গার্লফ্রেন্ডের নতুন ব্যাগ পরে থাকতে দেখতে পায়। তারা এটা ভেবে অবাক ছিল যে মেয়েদের ব্যাগ এখানে কিভাবে এলো। তখন তাদের মনে হয় নান্দো হয়তোবা তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য এই ব্যাগটি কিনে এনেছে। রুডি ঘরে চলে যায় এবং ওয়ান যায় কিচেনে, যেখানে গিয়ে সে দেখতে পায় টেবিলের কাছে একটা কাপ ভাঙা পড়ে আছে। এই কাপটি নান্দোর হাত থেকে পড়ে ভেঙেছিল যখন তার গার্লফ্রেন্ড ওই প্রেতাত্মাকে দেখে চিৎকার করে উঠেছিল। সে এখানে ভাঙা অংশগুলো নিয়ে ফেলে দেয়। ওই সময় সে লক্ষ্য করে সেখানে থাকা জানালাটি খোলা। তার মনে হয় রনি হয়তোবা এসেছে এবং জানালাটি খুলে রেখেছে, তাই সে সেটা বন্ধ করতে যায়। জানালাটি বন্ধ করতেই তার কাচের রিফ্লেকশনে সে সেখানে ওই প্রেতাত্মাকে দেখতে পায় এবং ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে বোঝার চেষ্টা করছিল যে সে আদৌ ঠিক দেখেছে কিনা, তাই সে ভয়ে ভয়ে একপাশে সরে আসে। তখনই রান্নাঘরের ভেতর থেকে আওয়াজ হয়ে ওঠে। পেছনে ঘুরে তাকাতেই সে ভয় পেয়ে যায়, কেননা ভেতরে ওই প্রেতাত্মা দাঁড়িয়ে ছিল, যাকে দেখে সে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে নিচে পড়ে যায়। ওই সময় সে টেবিলের অপর পাশে ওই প্রেতাত্মাকে দেখতে পায়, যে কিনা টেবিলের উপরে উঠে যায়। আচমকা তার পাশে দুটো ভয়ানক হাত দেখা যায়, আর এরপর দুটো ভয়ানক চোখ, যে কিনা তার দিকেই তেড়ে আসে। ফলে ইরওয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তার কাছে ছুটে আসে রুডি। এর কিছুক্ষণ পর রনি বাড়িতে ফেরে। বাড়িতে ঢুকে সে ইরওয়ানকে অস্বাভাবিক অবস্থায় দেখে, যে কিনা কারোর সাথে কোনো রকম কথা বলছিল না। তাদের দুজনেরই মনে হচ্ছিল ইরওয়ান হয়তো বা পজেসড, তাই সে এখানে খুবই গন্ধওয়ালা কোনো কিছুই ইরওয়ানকে শোখায়, যাতে করে তার হুঁশ ফিরে আসে। এটা কাজেও দেয় এবং তার হুঁশ ফিরে আসে। পরদিন সকালে সকলে যখন একত্রিত হয়, তখন ইরওয়ান তার এক্সপিরিয়েন্স সকলকে খুলে বলে। ওই প্রেতাত্মার বর্ণনা শুনে তারা সকলে অবাক হয়। তারা বুঝতে পারছিল না যে এই বাড়িতে আদৌ কোনো সমস্যা আছে কিনা, নাকি এই সব কিছু শুধুমাত্র ইরওয়ানের কল্পনা। নান্দো এতক্ষণ চুপ করেছিল, তবে সে ফাইনালি মুখ খোলে। সে বলে গতরাতে তার গার্লফ্রেন্ডও এখানে এক প্রেতাত্মাকে দেখেছে। যা শুনে এবার রুডি তার উপর রেগে যায়, কেননা গার্লফ্রেন্ডকে তাদের অনুপস্থিতিতে বাড়িতে আনা একদম নিষিদ্ধ ছিল। তার মনে হচ্ছিল নান্দো হয়তোবা এই বাড়িতে এনে তার গার্লফ্রেন্ডের সাথে অনৈতিক কিছু করেছে, আর এই কারণেই তাদের সাথে এই সকল ভয়ানক ঘটনা ঘটছে। কেননা এই কয়েকদিন তো এমন কিছুই হয়নি। এই ব্যাপার নিয়ে এখানে কথা কাটাকাটি শুরু হয়ে যায় নান্দো এবং রুডির, যার এক পর্যায়ে রুডিকে ধাক্কা মেরে নান্দো ঘরে চলে যায়, যার ফলে রুডি আরও বেশি রেগে যায়। তবে দিন তাকে কোনো মতে শান্ত করে নেয় এবং ধৈর্য সহ্যের সাথে একে অন্যের সাথে কথা বলতে বলে। এইভাবে সকলকে বুঝিয়ে রেখে সে চলে যায় তেতের সাথে দেখা করতে। সকালেই তেতের সাথে দেখা করতে আসার কথা ছিল, এজন্য তেতে ঝিলের কাছে বসে একাকী তার জন্য অপেক্ষা করছিল। দিন তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে কিনা। উত্তরে তেতে বলে তার অপেক্ষা করার অভ্যাস আছে। আর এরপর দিন তাকে জিজ্ঞাসা করে যে তারা তো অনেক দিন হলো দেখা করছে, সাক্ষাৎ করছে, একসাথে ঘুরে বেড়াচ্ছে, তবে এখনো পর্যন্ত দিন জানে না তেতের বাড়ি কোথায়। তার বাবা মায়ের ব্যাপারেও সে কিছুই জানে না। তেতে উত্তরে বলে যে সে তো তাকে নিজেই নিয়ে আসে, দিয়ে আসে। এরপরও যদি তার বাড়ি দেখার ইচ্ছা হয় অথবা তার বাবা মায়ের ব্যাপারে জানার ইচ্ছা হয়, তাহলে সে আশেপাশে খোঁজ নেয়নি কেন। দিন উত্তরে বলে তার মনে হয়েছে তেতে এতে করে রেগে যাবে। তার মনে হয়েছে তেতে হয়তো বা এখনো প্রস্তুত না, তাই সে ওই সময়ের জন্য অপেক্ষা করছে। তেতে বলে সঠিক সময় বলতে কিছুই নেই, মানুষ শুধুমাত্র অপেক্ষাই থাকে। তার কথাগুলো বেশ রহস্যজনক লাগে দিনের কাছে। অন্যদিকে ওই সময় আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে নান্দো তার জিনিসপত্র গুছিয়ে একদম প্রস্তুত হয়ে গিয়েছিল এই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য। সে শুধুমাত্র নিজে যাচ্ছিল এমনটিই নয়, সে ইরওয়ানকেও বোঝাচ্ছিল তার সাথে বেরিয়ে যাওয়ার জন্য। এখানে থাকা রিস্কি, তবে ইরওয়ানের এমনটি মনে হচ্ছিল না, কেননা তারা কন্ট্রাক্টে সাইন করেছে। এখন চাইলেই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। এছাড়া গত রাতে আসলেও সে কোনো ভূত দেখেছে নাকি ওইটা নান্দোর গার্লফ্রেন্ড ছিল, এটা নিয়ে এখনো পর্যন্ত তাদের মধ্যে বেশ মতবিবাদ রয়েছে, বিশেষ করে রুডি এবং নান্দোর মধ্যে। তাই তো ইরওয়ান কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। এরই মাঝে রুডি সেখানে চলে আসে এবং দেখে ফেলে নান্দো ইরওয়ানকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য উস্কাচ্ছে। ফলে সে এখানে নান্দোর উপরই ক্ষেপে যায়। ফলে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যা বাকিরা কন্ট্রোল করতে না পেরে কল করে দিনকে।
তাই তো দিন তখন আর দেরি না করে তেতেকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে নান্দ জিনিসপত্র নিয়ে গাড়িতে তোলা শুরু করেছিল। ওই সময় দিন চলে আসে এবং তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। যেহেতু তেতে সেখানে এসেছিল তাই তেতেকে দেখে ইরওয়ান একদমই হতবাক হয়ে যায়। গতরাতে দেখা ওই আত্মাটি অবিকল তেতের মতো ছিল। তাই তো সে আর দেরি না করে তখনই চলে যায় দিনের কাছে এবং তার হাত ধরে টেনে তাকে ভেতরে নিয়ে আসে। তাদের পিছু পিছু বাকিরাও ভেতরে চলে আসে। এখানে ইরওয়ান যখন বলে যে গতরাতে দেখা আত্মাটি একদম তেতের মতো দেখতে, তখন এই ব্যাপারটা দিন কিছুতেই মানতে চায় না। তখন রনি জানতে চায় যে এই মেয়েটির সাথে তার দেখা কিভাবে হয়েছে। উত্তরে দিন বলে মেয়েটি এই এলাকার, তার এইখানেই তার সাথে দেখা হয়েছে। তখন অ্যাসেপ বলে সেও এই এলাকারই ছেলে, সে এখনো পর্যন্ত কোনোদিন এই মেয়েকে এর আগে দেখেনি। ইরওয়ানও সম্পূর্ণরূপে নিশ্চিত ছিল যে এই মেয়েটিকেই গত রাতে সে দেখেছে। এবার ইরওয়ানেরও মনে হচ্ছিল যে এই বাড়িতে থাকা নিরাপদ না, আর এই কারণে সে নান্দকে অপেক্ষা করতে বলে এবং রুমে চলে যায় নিজের জিনিসপত্র গোছাতে। দিন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, তবে সে দিনের কথা শুনতে তো একদমই রাজি ছিল না, কেননা দিন তো নিজেই তার কথা মানতে রাজি না। এখন সে গাড়িতে গিয়ে বসে এবং বেরিয়ে পড়ে। দিন বাকিদেরকে বলে তারাও যেন আবার ইরওয়ান এবং নান্দর মতো উল্টোপাল্টা না ভাবে। বাকিরা চুপ করে থাকে। এদিকে নান্দ এবং ইরওয়ান রওনা দেয়। গাড়িতে ওঠার পরও ইরওয়ান তেতের দিকে তাকাতে ভয় পাচ্ছিল। তেতেও এখানে মুখে খুবই রহস্যজনক একটা হাসি নিয়ে তাকিয়েছিল ইরওয়ানের দিকে। এদিকে ভেতরে দিন বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তখন তাকে তার ফ্রেন্ড মনে করিয়ে দেয় যে বাইরে একা দাঁড়িয়ে আছে তেতে। যা শুনে সে তখনই বাইরে চলে যায়, তবে বাইরে কোথাও তেতে ছিল না। দিন মনে করে তেতে হয়তো বা ফিরে গিয়েছে, তাই সে হতাশ হয়ে ভেতরে চলে আসে। ভেতরে আসতেই সে দেখতে পায় তেতে তো ভেতরে, সে ওই প্রজাপতিটি হাতে নিয়ে খেলছিল। দিন তার কাছে আসে এবং আজকের সব পরিস্থিতির জন্য তার কাছে ক্ষমা চায়। তেতে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে দিন বলে তার বন্ধুদের মতে এই বাড়িটি ভুতুড়ে। যা শুনে সাথে সাথে তেতে জিজ্ঞাসা করে তারা কোন ভূত দেখেছে। সে আরও বলে প্রত্যেকটি জায়গার এক একটা নিয়ম আছে। পৃথিবীতে যেহেতু মানুষের পাশাপাশি অন্যান্য জীবেরাও থাকে একটা প্যারালাল ওয়ার্ল্ডে, তাই মানুষের শালীনতার মধ্যে চলাফেরা করা উচিত। প্রথমত তারা এই শালীনতা মানবে না, আর এরপর রুলসের বিরুদ্ধে যাওয়ার জন্য তাদের উপর কোনো প্রভাব পড়তেই তারা অন্য জগতের প্রাণীদেরকে দায়ী করতে থাকবে। এটা উচিত না। তার এই সকল আজগুবি কথাবার্তা দিনের কাছে শুধুমাত্র অদ্ভুতই লাগে না, বরং বেশ ভয়ানকও লাগে। তবে সে এখানে কিছুই বলে না, যদিও রুডিরা কিন্তু তার মতো চুপচাপ বসেছিল না। তারা চলে যায় আলী নামক ওই লোকটির সাথে দেখা করতে, যে কিনা ওই দিন হোটেলে তাদের কাছে জিজ্ঞাসা করেছিল যে ওই বাড়িতে তারা ঠিক আছে কিনা। হোটেলের কর্মচারীর কাছ থেকে লোকটির ঠিকানা নিয়ে তারা পৌঁছে যায় আলীর বাড়িতে। আলীর মূলত এই ধরনের আধ্যাত্মিক ব্যাপারে অনেক বেশি আগ্রহ ছিল। তারা আসা মাত্রই আলী বলে ওঠে ওই বাড়িতে এখন তারা কি সমস্যা ফেস করছে। যা শুনে তারা অবাক হয়ে জিজ্ঞাসা করে ওই বাড়ির ব্যাপারে সে কিছু জানে কিনা। আলী এখানে অবিকল ওই কথাগুলোই বলতে থাকে যেগুলো একটু আগে তেতে দিনকে বলেছিল, অর্থাৎ প্রত্যেক স্থানেরই একটা নিয়ম আছে। নিয়ম এবং শালীনতার মধ্যে না থাকলে প্রকৃতি তাদের উপর বেজার হয়। সবটা শোনার পর রুডি বলে ওঠে যে এর মানে সে ঠিকই ছিল। ন্যান্দো তার গার্লফ্রেন্ডকে খারাপ উদ্দেশ্যে এখানে এনেছিল, এ কারণেই বাড়িতে থাকা অপ্রাকৃতিক জীব তাদের উপর রেগে গিয়েছে। আলীকে ধন্যবাদ জানিয়ে তারা সেখান থেকে তখনই বেরিয়ে পড়ে। রুডি এবং রনি তখনই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢোকার আগে এবার রনি চিৎকার করে করে সালাম দিতে থাকে এবং ভেতরে পারমিশন নিয়ে প্রবেশ করে, যেটা দেখে রুডিও একটু অবাক হয়। ভেতরে প্রবেশ করতেই তারা সামনে পড়ে যায় দিনের। দিনও তাদের এই অদ্ভুত ব্যবহার দেখে বেশ বিরক্ত ছিল। দিন তাদের কাছে জিজ্ঞাসা করে যে তারা এত রাতে কোথা থেকে আসছে। তারা যে আলীর কাছে গিয়েছিল এই ব্যাপারটা তারা দিনের কাছ থেকে লুকায় এবং বলে খাবারের হোটেলে গিয়েছিল, যেখানে তারা খাবার পায়নি। আলীও তাদের কথা মেনে নেয় এবং রুমে চলে যায়। সে যাওয়া মাত্রই রনি এবং রুডি আলোচনা করতে শুরু করে যে তাদের দিনকে সবটা জানানো উচিত হবে কিনা। তবে তাদের মধ্যে দিন অনেকটা বদলে গিয়েছে, সে আর আগের মতো নেই, বরং তাকে বোঝাতে গেলে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যেতে পারে, যেমনটি নান্দুর সাথে হয়েছিল। তাই তারা ঠিক করে যে তারা দিনকে কিছু বলবে না। তবে তাদের এই বাড়িতে এখন থাকতেও ভীষণ ভয় লাগছিল। ওই দিন অনেক রাত পর্যন্ত দিন তার ল্যাপটপে ওই নভেল লেখে। এক পর্যায়ে হঠাৎ করে সে গুনগুনিয়ে গানের আওয়াজ শুনতে পায়, যেন কোনো মেয়েলি কণ্ঠ গুনগুনিয়ে গান গাইছিল।
তাই তো এটা দেখার জন্য সে সাহস করে ঘরের বাইরে চলে আসে এবং হাঁটতে হাঁটতে চলে আসে ড্রয়িং রুমে, যেখানে সে সোফার উপর কাউকে একটা বসা অবস্থায় দেখতে পায় এবং তার দিকে এগিয়ে যায় কথা বলার জন্য। আচমকা তখনই পেছনে থাকা টেলিফোনটি বেজে ওঠে, ফলে চোখ সরতেই মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায়। দিন তখন ফোনটি রিসিভ করে এবং দেখতে পায় এই বাড়ির মালিকিনী সিসি তাকে কল করেছিল। সে মূলত জানতে চাইছিল নান্দু এবং ইরওয়ান হঠাৎ করে এই বাড়িটি ছেড়ে চলে গেল কেন। দিন এখানে আসল কারণ তাকে জানায় না, বরং তাদের নতুন পরিবেশের প্রয়োজন ছিল এই কথা বলে এড়িয়ে যায়। সিসি তখন বলে তাহলে এখন তাদের 3টা রুমের জন্য ভাড়াটিয়া দেখতে হবে, আর এরপর সে দিনকে ধন্যবাদ জানিয়ে ফোনটি কেটে দেয়। ওই দিন রাতে নান্দু, অ্যাসেফ এবং ইরওয়ান মিলে একটা শো দেখতে গিয়েছিল, যেখানে একজন মেয়ে তার আশেপাশে ঘুরতে থাকা দুটো চোখের ব্যাপারে বর্ণনা করছিল, যেটা হতে পারে কোনো আত্মার চোখ অথবা কোনো জিনের। এই ধরনের ভুতুড়ের শো তারা দেখছিল মূলত নিজেদের পরিস্থিতির ব্যাপারটা বোঝার জন্য। এখন আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে দিন তেতের সাথে দেখা করতে গিয়েছিল। এখানে তেতেকে দেখে দিন বলে ওঠে যে তার কেন জানি তেতের এই হাসি মুখের পেছনেও এক গভীর দুঃখ লুকানো আছে বলে মনে হয়। সে এই কষ্টের কথা জানতে চায়, তবে তেতে বলে দিন জানলে কি করবে। দিন বলে সে তাকে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তেতে বলে ওঠে সে পারবে না। তখন দিন বলে তাদের এতদিনের পরিচয়, সে সব সময় তার কাছে তার ব্যাপারে জানতে চায়, সে কেন নিজের কথা কখনোই বলে না। তখন তেতে বলে যে সে তার জীবনের সব দুঃখ, সব স্টোরি একটা বইয়ের ভেতরে আটকে রেখেছে। যদি সেটা কোনোভাবে খোলা হয় তাহলে তেতের কষ্ট এবং দুঃখ বেড়ে যাবে এবং তা পরিণত হবে রাগ এবং ঘৃণায়। সে নিজের স্টোরি নিজের বুকে চেপে রেখেছে, আর এমনটি রাখা উচিত। দিনের সেটা জানার কোনো প্রয়োজন নেই। তেতের কাছ থেকে এই কথা শোনার পরই মূলত দিন ওই বাড়িতে এসেছিল এবং লক করা ওই ঘরে গিয়ে আলমারির নিচ থেকে ওই ডায়েরি এবং কাগজপত্র বের করে নিয়েছিল। এখানে ডায়েরির সাথে একটা ফটো অ্যালবাম ছিল, যেখানে আর কারণ নয় বরং তেতের ছবি ছিল। এর মানে এই বাড়ির এই ঘরটি হয়তোবা তেতেরই। আর এরপর দিন ওই ডায়েরিটি ওপেন করে, যেখানে উপরে লেখা ছিল ডায়েরি হেলেনা। তেতের আসল নাম ছিল হেলেনা। এখানে তেতে অর্থাৎ হেলেনা নিজের সব গল্প লিখে রেখেছিল। সে মূলত বাচ্চাদেরকে অনেক পছন্দ করত। সে সবসময় বাচ্চাদের সাথে খেলাধুলাও করত। তবে বাচ্চা এত পছন্দ হওয়ার পরও কেন জানি মহান আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় না। এই ব্যাপার নিয়ে হেলেনা এবং তার স্বামী হ্যান্ডি অনেক বেশি দুঃখী ছিল। সময়ের সাথে সাথে তাদের আর্থিক অবস্থাও বেশ খারাপ হয়ে যায়, যে কারণে হ্যান্ডি সিদ্ধান্ত নেয় যে সে শহরে গিয়ে টাকা ইনকাম করবে এবং হেলেনা এখানেই থাকবে। ফলে হেলেনা এখানে একদমই একা হয়ে পড়ে, আর এ কারণেই সে তার সব থেকে বেশি সময় কাটাতে থাকে বাচ্চাদের সাথে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। তার স্বামী এর মাঝে তার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। হঠাৎ করে একদিন কল আসে। ফোনের অপর প্রান্তে ছিল শহর থেকে একজন মেয়ে নিনা। সে এখানে নিজেকে হ্যান্ডির স্ত্রী হিসাবে পরিচয় দেয় এবং বলে সে 6 মাসের প্রেগনেন্ট। হ্যান্ডি এখন আর হেলেনাকে ভালোবাসে না, তাই সে যেন তাদের জীবন থেকে সরে যায়। ডিভোর্স লেটার পাঠানো হয়েছে, হেলেনা যেন সই করে দেয়। হেলেনা বুঝতেও পারছিল না যে সে এইমাত্র কি শুনল। এগুলো কি আদৌ সত্যি? হ্যান্ডি তার উপর চিট করেছে? এইসব কিছু ভাবতে ভাবতে হঠাৎ করে ডাকঘর থেকে লোক চলে আসে তাকে ডিভোর্স লেটার দিতে। এই সব কিছু যেন নিজ চোখের সামনে ঘটতে দেখছিল দিন। ডিভোর্স লেটারের সাথে এই বাড়িটি ছেড়ে দেওয়ার নোটিশও ছিল, কেননা এই বাড়িটি অলরেডি তার হাজবেন্ড হ্যান্ডি একটা ব্যাংকের কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিল। ফলে চোখের পলকে হেলেনার পুরো জীবন তছনছ হয়ে যায়। সে সব কিছু হারিয়ে ফেলে, মাথা গোঁজার ঠাঁইটাও। ফলে সে একটা মারাত্মক সিদ্ধান্ত নেয়। সে নিজের এই কষ্ট দূর করার জন্য নিজেকেই শেষ করে দেয়। এই বাড়িতে ওই ঘরে মৃত্যু হয়েছিল তার। এর মানে এতদিন ধরে যে তেতেকে দিন দেখছিল সে আসলে কোনো মানুষ নয়, সে ছিল হেলেনার কারিন জিন, যে কিনা হেলেনার মৃত্যুর পর একাকী এই বাড়িতেই ছিল। তবে তারা সেদিন নিজের জন্য নতুন করে বন্ধু পায়, যেদিন দিন এবং তার বন্ধুরা এখানে থাকতে এসেছিল। দিনের সাথে সে বন্ধুর মতো করেই মিশতে শুরু করে। এখন এই সবটা বোঝার পর দিন হতবাক হয়ে যায়। এমন সময় দিনের মাথার উপরে থাকা লাইটটি ফ্লিকার করতে করতে তার সামনেই ফেটে যায়। আচমকা রান্নাঘরের জানালা বন্ধ হয়ে যায় এবং থালা বাসন নড়তে শুরু করে।
সেখান থেকে দুটো ছুরি আপনা আপনি হাওয়ায় ভাসতে শুরু করে এবং ছুটে আসে দিনের দিকে। সময় থাকতে সরে যাওয়ার কারণে দিন প্রাণে বেঁচে যায়। এমন সময় সে নিজের সামনে হেলেনার কারিনজিনকে দেখতে পায়। সে বুঝতে পারে যে হেলেনা না চাওয়া সত্ত্বেও সে যে তার ডায়েরি পড়েছে এই ব্যাপারটা হেলেনা একদমই পছন্দ করেনি। তখনই হেলেনাকে দেখা যায় যে কিনা সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল। তার পিছু পিছু ছুটতে ছুটতে দিনও উপরে চলে যায়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে তো কেউই নেই। এরপর থেকে সে প্রতিনিয়ত ওই জায়গায় গিয়ে অপেক্ষা করত যেখানে সে হেলেনাকে ড্রপ করত, অর্থাৎ তেতেকে। তবে সে তেতের দেখা পায় না। ফলে দিন বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। পুরো বাড়িতে এখন তার ফাঁকা ফাঁকা লাগতো। তার করার মতো কিছু ছিলও না। সে প্রায় ওই ঝিলের কাছে গিয়ে অপেক্ষা করত হেলেনার জন্য। তবে হেলেনা তার সাথে দেখা করতে আসতো না। এভাবেই সন্ধ্যা পর্যন্ত সে সেখানেই বসে থাকতো। এরকমই এক সন্ধ্যায় হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আকাশে মেঘ হয়ে বৃষ্টি হতে শুরু হয়ে যায়। তবুও দিন সেখান থেকে আসে না। সে সেখানেই বসে থাকে। এমন সময় তার সামনে প্রকট হয় হেলেনা, অর্থাৎ হেলেনার কারিনজিন। প্রথমেই দিন তার কাছে ক্ষমা চায় তার পারমিশন ব্যতীত তার ডায়েরি পড়ার জন্য। সে জানতো একটা না একটা সময় হেলেনা ঠিকই নিজে থেকে তার স্টোরি তাকে খুলে বলবে। তাই তো সে জানার আগ্রহ নিয়েই তার ডায়েরিটি খুঁজে বের করেছিল। সে হেলেনাকে এটা বলেও প্রমিস করে যে সে সারা জীবন একই রকম থাকবে, যেমনটি সে ছিল এই সব কিছু জানার আগেই। সে হেলেনাকে ভালোবাসে। কথা বলে সে হেলেনাকে জড়িয়ে ধরে। পরক্ষণেই সে গায়েব হয়ে যায়। ওই দিন বেশ খুশি মনে দিন বাড়িতে ফেরে। তার মুডের এমন হঠাৎ হঠাৎ পরিবর্তন দেখে রনি এবং অ্যাসেফ দুজনই চিন্তিত হয়ে পড়ে। তাদের মনে হচ্ছিল দিনের জন্য হলেও তাদের নান্দো এবং ইরওয়ানের সাথে কথা বলা উচিত। আর এই কারণেই তারা বেরিয়ে পড়ে ইরওয়ানের সাথে দেখা করতে। তবে কিছু সময়ের মধ্যেই তারা লক্ষ্য করে যে তারা একই রাস্তা দিয়ে বারবার যাচ্ছিল, অর্থাৎ ঘুরে ফিরে তারা একই স্থানে ফিরে আসছিল, যেটা একদমই স্বাভাবিক ছিল না। বাইক থামিয়ে তারা এটাই বোঝার চেষ্টা করছিল। এমন সময় কেউ একজন পাশ থেকে বলে ওঠে তার মাথাটা ফিরিয়ে দিতে। তারা নিচের দিকে তাকাতেই ঘাবড়ে যায়, কেননা রাস্তার উপর একটা জীবন্ত কাটা মাথা পড়েছিল। পাশেই দাঁড়িয়েছিল তার শরীর, যে কিনা তাদেরকে বলতে থাকে তার মাথাটি ফিরিয়ে দিতে। ফলে তারা দুজনই বাইক সেখানে ফেলে রেখে দৌড়ে পালাতে আরম্ভ করে। এর ফলে তারা দুজন আলাদা হয়ে গিয়েছিল। কিছু দূর গিয়ে অ্যাসেফ এক স্থানে গিয়ে বসে একটু আরাম করতে যায়। তখনই ওই প্রেতাত্মা তার সামনে চলে আসে এবং সে আবারও পালাতে আরম্ভ করে। এদিকে ওই প্রেতাত্মা রনির পিছুও ছাড়েনি। অন্যদিকে ওই সময় রুডি বাড়িতে ফিরে এসেছিল। দিনের ঘর থেকে মিউজিকের আওয়াজ শুনে সেও একটু অবাক হয়। এমন সময় সে আচমকা কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। তবে এই মেইলি কণ্ঠটি তখনই বন্ধ হয়ে যায় যখন টেলিফোনটি বেজে ওঠে। রুডি চলে যায় ফোনটি রিসিভ করতে। ফোনের অপর প্রান্ত থেকে এই বাড়ির কোনো এক মহিলাকে চাওয়া হচ্ছিল। রুডি মনে করে হয়তোবা সিসির কথা বলছে। তবে ওই ব্যক্তি বলে যে না, সে হেলেনাকে চায়। রুডি অবাক হয়ে বলে এখানে তো কোনো হেলেনা থাকে না। তখন ওই ব্যক্তি তাকে পিছে ঘুরে তাকাতে বলে। পিছে ঘুরতেই রুডি ভয় পেয়ে যায়, কেননা সেখানে দাঁড়িয়েছিল হেলেনা। এই ভয়ানক ঘটনার পর রুডিও সেখান থেকে বেরিয়ে পালাতে আরম্ভ করে। অন্যদিকে অ্যাসেফ এবং রনি পৌঁছে গিয়েছিল নান্দোর বাড়ির সামনে। সেখানে নান্দো মাত্রই বাড়ি থেকে বাইরে আসছিল। তাদেরকে দেখে সে অবাক হয়, তবে ভয় তো পেয়ে যায় অ্যাসেফ এবং রনি। তারা জানতে চাইছিল এটা আসলেই আসল নান্দো কিনা। আর এই কারণে তারা নান্দোর ওপর জুতো মেরে দেখে। নান্দো যখন পাল্টা তাদের ওপর জুতো মারে তখন তারা নিশ্চিত হয়ে যায় যে এটা নান্দোই। এরই মাঝে সেখানে পৌঁছে যায় রোডিও। ফলে তারা দ্রুত নান্দোর বাড়িতে চলে যায়। ওই রাতে তারা আর বাড়িতে ফেরে না। পরদিন কলেজে গিয়ে তাই তো দিন বারবার তাদেরকে কল করছিল। তবে তার কল কেউই রিসিভ করে না, কেননা ওই সময় তারা 5 জনই বাড়িতে ছিল। তারা কোনো এক তান্ত্রিককে নিয়ে এসেছিল এই বাড়িতে থাকা প্রেতাত্মাকে দূর করতে। খুব শীঘ্রই তান্ত্রিক বুঝে যায় যে এখানে সত্যি কোনো এক জিন রয়েছে। তাই সে তাদেরকে বলে দ্রুত সব জানালা দরজা বন্ধ করে দিতে। তারা তার কথা মতো এমনটিই করে। আর এরপর ওই তান্ত্রিক রিচুয়াল শুরু করে দেয়। সে রিচুয়ালের থালি নিয়ে পুরো বাড়িটি ঘুরতে ঘুরতে ওই ঘরের সামনে চলে আসে, যে ঘরটি ছিল হেলেনার। তান্ত্রিক বুঝতে পারে এই ঘরের ভেতরেই কোনো না কোনো শক্তি রয়েছে। তাই সে রিচুয়ালের প্লেটটি ঘরের দরজার সামনে রাখে। আর এরপর মন্ত্র পড়তে পড়তে ঘরের ভেতরে প্রবেশ করে। সেই সাথে বলতে থাকে ওই শক্তিকে এই জায়গা ছেড়ে চলে যেতে।
একথা বলতে বলতে সে যখনই ঘরের মধ্যে প্রবেশ করে আচমকা ওই জিন তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সেই সাথে ওই থালির আগুন গিয়ে লাগে ইরওয়ানের গায়ে। তারা যখন ইরওয়ানের গায়ের আগুন ছাড়াতে ব্যস্ত ছিল তখন ওই ঘর থেকে বেরিয়ে আসে ওই ভয়ানক জিন, অর্থাৎ হেলেনার কারিন জিন, যার চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। অর্থাৎ সে এবার অনেক বেশি রেগে গিয়েছিল তাদের উপর। তারা সকলে এতে করে ভীষণ ভয় পেয়ে যায়, যা দেখে তান্ত্রিক এবার নিজেই লাঠি নিয়ে ঢুকে পড়ে ওই ঘরের ভেতরে। সে ওই ছুরির সাহায্যে ওই জিনকে আঘাত করতে চাইছিল, তবে জিন বারবার ঘরের এক কোণা থেকে অন্য কোণায় চলে যাচ্ছিল। একবার তো সে আলমারির উপরই চড়ে বসে। জিনটিকে কিছুতেই হাতের নাগালে পাচ্ছিল না ওই তান্ত্রিক। উল্টো জিনটি এখানে জিনিসপত্র তার দিকে ছুঁড়ে মারতে শুরু করে। ফলে তান্ত্রিক এবার তার হাতে থাকা ছুরিটি ছুঁড়ে মারে জিনের উপর। কিন্তু জিনটি এত বেশি শক্তিশালী ছিল যে সে হাতের ইশারাতেই সেটা দূরে ফেলে দেয় এবং ওই তান্ত্রিকের গলা চেপে ধরে এবং তাকে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেয়। জানালা দিয়ে বাইরে গিয়ে পড়ে ওই তান্ত্রিক। ওই সময় বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং অঝোরে বৃষ্টি পড়ছিল। এখানে সুযোগ বুঝে নান্দো ওই ছুরিটি হাতে তুলে নেয় এবং সেটা দিয়ে ওই জিনের উপর আঘাত করতে যায়। ফলে জিন এবার আরও বেশি রেগে যায় এবং নান্দোর গলা চেপে তাকে হাওয়ায় তুলে ধরে, যা দেখে বাকি চারজন ভীষণভাবে ভয় পেয়ে যায়। এদিকে ওই সময় দিনও বাড়িতে ফিরে আসে। বাড়ির বাইরে সে তান্ত্রিককে পড়া অবস্থায় দেখে হতবাক হয়ে যায় এবং তার কাছে ছুটে গেলে তান্ত্রিক তাকে বলে দ্রুত নিজের বন্ধুদেরকে বাঁচাতে। ফলে দিন দ্রুত ভেতরে ছুটে যায় এবং দেখতে পায় গলা চেপে নান্দোকে তুলে ধরে রেখেছে হেলেনা, যা দেখে এবার সে তার সামনে আসে এবং তার বন্ধুকে ছেড়ে দিতে বলে। হেলেনাও তার কথা মেনে তার বন্ধুকে ছেড়ে দেয়। তখন বাকিরা তাকে প্রশ্ন করতে থাকে যে সে কি আগে থেকেই জানতো যে হেলেনা এক প্রেতাত্মা। তখন দিন বলে যে সে জানতো। সে বলে হেলেনা একটা ভালো জিন, যে কিনা তার জিনি জগতে এই বাড়িতেই শান্তিপূর্ণভাবে থাকতে চেয়েছিল, তবে তাদের কারণে সে থাকতে পারেনি। তারা তাদের অশালীন আচার ব্যবহারের মাধ্যমে হেলেনাকে বিরক্ত করেছে। সে হেলেনার কাছে ক্ষমা চায় এবং জানায় যে সে প্রথম থেকেই হেলেনার ব্যাপারে জানতো। এতদিন পর্যন্ত সে শুধুমাত্র তার সামনে নাটক করে গিয়েছে। একথা শোনা মাত্রই হেলেনা তার মানুষের রূপে ফিরে আসে। তখন দিন জানায় এই বাড়িতে আসার আগে থেকেই সে হেলেনার ব্যাপারে জানতো। প্রথম যেদিন হেলেনার সাথে দেখা হয়েছিল সেদিন থেকে সে আসলে হেলেনার সাথে সম্পর্কে থাকার নাটক করে যাচ্ছিল। সেই সাথে হেলেনাকে যে বুঝতেও দিতে চাচ্ছিল না যে সে হেলেনার ব্যাপারে জানে, সেটা মূলত নিজের নভেলের কারণে। সে হেলেনার উপর একটি নভেল লিখছিল এবং নিজের মতো করে পুরো স্টোরিটাকে সাজাচ্ছিল। তবে সে বুঝতে পারেনি যে এটা করতে গিয়ে হেলেনার আক্রোশের শিকার হবে তার বন্ধুরা। সে কখনোই তার বন্ধুদের জীবনের বিনিময়ে এগুলো করতে চায়নি। তখন হেলেনা বলে যে সে প্রথম থেকে সবটা জানে। সে সবসময় দিনের আশেপাশেই ছিল, যে কারণে সে জানতো হেলেনার উপর সে স্টোরি লিখছে। এছাড়া প্রজাপতির মাধ্যমে সে সবসময় তার ঘরেও অবস্থান করত। তাই দিন যেন মনে না করে যে সে হেলেনাকে কষ্ট দিয়েছে। হেলেনা সবটা জানার পরও চুপ ছিল, কারণ সে এমনটিই চাইছিল। যা শুনে দিন হতবাক হয়ে যায় এবং তার কাছে ক্ষমা চায় সব কিছুর জন্য। হেলেনা বলে সে অলরেডি তাকে ক্ষমা করে দিয়েছে। সে এটাও জানে যে দিন কখনো হেলেনাকে ওইভাবে ভালোই বাসেনি। সে তার সাথে অভিনয় করেছে নিজের নভেলটি লেখার জন্য। তবে এর জন্য সে তার বন্ধুদেরকে কোনো রকম সমস্যা দিবে না, বরং সেই এখান থেকে চলে যাবে যাতে করে দিন এবং তার বন্ধুরা নির্দ্বিধায় এই বাড়িতে থাকতে পারে। তবে সে যাওয়ার আগে শেষবারের মতো দিনকে জড়িয়ে ধরতে চায়। এরই মাঝে অ্যাসেফ গিয়ে আলীকে ডেকে এনেছিল। এখন যখন দিন তার কথা মেনে নিয়ে তার দিকে এগোতে যায়, তখন আলী তাকে সাবধান করে দেয়, এটা বলে যে কোনো আত্মা অথবা জিনকে জড়িয়ে ধরা মানে হলো তাকে নিজেকে নিয়ে নেওয়ার পারমিশন দিয়ে দেওয়া। তাকে এইভাবে বারবার নিষেধ করা সত্ত্বেও দিন তার কথা শোনে না এবং সে এগিয়ে গিয়ে হেলেনাকে জড়িয়ে ধরে আর বলে যে সে সারা জীবন তার বন্ধু হয়ে থাকবে। এই কথা শুনে হেলেনাও ইমোশনাল হয়ে পড়ে এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। একটা প্রজাপতিতে পরিণত হয় এবং সেখান থেকে উড়ে বাইরে চলে যায়। যেন হেলেনার কারিন জিন এবার এই বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পথে রওনা দিয়েছিল, যেখানে সব জিনেরা থাকে। ফলে দিন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে তার এত ভালো এক বান্ধবীকে বিদায় জানিয়ে। এই ঘটনার বেশ কিছুদিন পরে দৃশ্য আমরা দেখতে পাই। দিন ফাইনালি তার গল্প পাবলিশ করেছিল। যে উপন্যাস কিনতে এসেছিল এক সুন্দরী মেয়ে, আর এই মেয়েটি আর কেউ নয় বরং হেলেনাই ছিল। হতে পারে সে মানুষের রূপ নিয়ে এসেছে তার বই পড়ার জন্য,
বা তাকে নিয়ে লেখা উপন্যাস পড়ার জন্য। দিনের কণ্ঠস্বর আমাদেরকে বলে যে এখন হতে পারে দিন এবং হেলেনা একসাথে ওই বাড়িতে একত্রে থাকে না, তবে তাদের মনের টান সবসময় থাকবে, তারা সবসময় বন্ধু হিসাবে থাকবে। সেই সাথে আমরা দেখতে পাই হেলেনা প্রজাপতি রূপে আবার ওই বাড়িতে আসে। দরজাটি আপনা আপনি খুলে যায় এবং সে ভেতরে গিয়ে একটা বড় ফুলের পেন্টিংয়ের ওপর গিয়ে বসে পড়ে। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই মিষ্টি কারিনজিন এবং মানুষের লাভ স্টোরিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।